বাজেটের আকারও আরো বাড়ে, সে জায়গা থেকে এবার আরো গত বছরের থেকে ৭,০০০ কোটি টাকা বাজেট কম নির্ধারণ করা হয়েছে। এটা আসলে কোনো রকম চ্যালেঞ্জের মুখে ফেলবে কিনা অন্তর্বর্তীকালীন সরকারকে? না এই বাজেট বাস্তবায়ন করতে গিয়ে? না হ্যাঁ ঠিকই আছে। মানে যদি আপনি বড় অঙ্কটার দিকে তাকান, সেটি হলো যে ৭,৯০,০০০ কোটি টাকা এবং গেল বছরে যেটি ছিল ৭,৯৭,০০০ কোটি টাকা। সো আমাদের যখন ফিগারটি প্রায় ৮ লক্ষের কাছাকাছি, তখন ৭,০০০ কোটি টাকা আসলে খুব বড়, মানে খুব বেশি বিবেচনা করার মতো অঙ্ক নয়। কিন্তু এখানে যে স্পিডটা যে দেখা হলো যে বাজেট বাড়িয়ে নিতে হবে, সেই রেওয়াজ কিন্তু এই সরকার ভাঙলো। মানে প্রতি বছর যেভাবে বাড়ছে, এটি হয়তো ৭,৯৭,০০০ থেকে ৮ লক্ষ পেরিয়ে যেত, সেই জায়গা থেকে কিন্তু সেটা ওই যে মানে বাড়েনি, বরং কমেছে। এইটা একটা স্পিড বা একটা চেতনা। এইটা আসলে এই জিনিস, এই যে বাজেটটা যে কমানো হলো, সেটা যেমন একটা দিক, সেইভাবে কিন্তু আরেকটা যে দিক দেখা হচ্ছে যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কিন্তু বাড়ানো হয়েছে। তো প্রতিবার যেটি বলা হয় যে এই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার ক্ষেত্রে কিন্তু প্রতিবারই যেটি দেখা যায় যে যতটা লক্ষ্য নেওয়া হয় ততটা কিন্তু আহরণ সম্ভব হয় না। তো এবার কিন্তু সেই চ্যালেঞ্জটি কিন্তু এবারও থাকছে, কারণ বাজেটের আকার যদিও ছোট, কিন্তু রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু এবার অন্যবারের চেয়ে আরও বেশি। কাজেই এই ক্ষেত্রে সরকারকে আরও বেশি ডায়নামিক অনেক পদক্ষেপ কিন্তু নিতে হবে। মিম, আরেকটা বিষয় আমরা জানবো, তবে তার আগে এই মুহূর্তে আমরা আবারও আসবো আপনার কাছে। নতুন অর্থ বছরে বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি নিয়ে কি থাকছে তা নিয়ে বিশ্লেষণ জানতে আমাদের সহকর্মী মুজাহিদ শুভ যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। শুভ, স্বাগত জানাচ্ছি এখন বিকেলের আয়োজনে। আমরা বলছিলাম বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি নিয়ে কি থাকছে, এবং এবছরের যে শিক্ষার বাজেট ধরা হয়েছে সেটা কিন্তু গত বছর থেকে অনেকটা কম। এটিকে আসলে কোনো রকম সমালোচনা কিংবা চ্যালেঞ্জের মুখে ফেলবে অন্তর্বর্তীকালীন সরকারকে? আপনার কাছে কি মনে হয়, একটু জানতে চাই বিস্তারিত। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি জানেন যে কৃষি প্রধান বাংলাদেশে কৃষির গুরুত্ব যেমন রয়েছে, শিক্ষা এবং স্বাস্থ্য সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশের গুরুত্ব রয়েছে। কিন্তু আমরা হতাশ হয়ে দেখলাম যে এবার শিক্ষায় মাত্র ১,০০০ কোটি টাকা যেমন বাড়ানো হয়েছে, কিন্তু স্বাস্থ্যতে আবার ৪,০০০ কোটি টাকা মোট বাজেট থেকে আসলে বরাদ্দ কমানো হয়েছে। এবং কৃষিতে বলা যায় যে খুব কাছাকাছি আছে, খুব বেশি পরিবর্তন আসলে হয়নি। আমরা যদি তথ্যের আলোকে আপনাকে জানাতে চাই যে আপনাকে যেমন আমরা তথ্য দিয়ে আসলে দেখাতে চাই যে শিক্ষা খাতে এডিপিতে আপনি দেখতে পাচ্ছেন 2025-26 উন্নয়ন বাজেটে ২৮,৫৫৭ কোটি টাকা। কিন্তু আমি যদি ৪ নম্বর লাইনে এসে আপনাকে বলি যে ৩১,৫২৮ কোটি টাকা, অর্থাৎ এখানে ৩,০০০ কোটি টাকা কিন্তু আসলে কমেছে। কিন্তু পরিচালন ব্যয়ের দিক থেকে যদি আমরা বলি, তাহলে এটি বলা যায় যে ১,০০০ কোটি টাকা মাত্র বেড়েছে। তো সেক্ষেত্রে বলা যায় যে সব মিলে যদি আমরা বলি, গত বছরের থেকে মাত্র ১,০০০ কোটি টাকা বেড়েছে। এটি কোনোভাবেই কিন্তু আমাদের জন্য সুখকর নয়, কারণ হচ্ছে যে শিক্ষায় কিন্তু অনেকগুলো খাত আছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, কারিগরি মাদ্রাসা শিক্ষা এবং মাধ্যমিক উচ্চ শিক্ষায় বরাদ্দের কথা বলা হয়েছে। আমরা জেনেছি যে কারিগরি এবং মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে কিছুটা বাজেট বাড়ানো হয়েছে এবং মাধ্যমিক উচ্চ শিক্ষায় আরেকটু বেশি বাড়ানো হয়েছে। কিন্তু সব মিলে বাড়ানো কমানো আমরা যাই বলি না কেন, এটি কিন্তু আসলে ১,০০০ কোটি টাকার মধ্যেই আসলে রয়েছে। এবং পরের বার যদি আমরা আপনাকে জানাতে চাই যে স্বাস্থ্য খাতের যে বাজেট, আপনি জানেন যে কোভিডের সময় বা বিভিন্ন দুর্যোগে কিন্তু আমরা সব থেকে বেশি সাফার করি এবং সব থেকে বেশি সমালোচনা কিন্তু এই স্বাস্থ্য খাতকে নিয়ে হয়ে থাকে। আপনি যদি দেখেন যে 2025-26-এ এডিপি এবং পরিচালন ব্যয় মিলে বলা যায় যে 18,০০০ কোটি টাকা এবং 23,০০০ কোটি টাকা, এখানে সব মিলে 41,০০০ কোটি টাকা। কিন্তু তার আগে 2024-25 অর্থ বছরে এডিপি এবং পরিচালন ব্যয় মিলে 46,০০০ কোটি টাকা, তার মানে হচ্ছে 4,০০০ কোটি টাকা কমানো হয়েছে। কিন্তু আপনি যদি বাংলাদেশের অবস্থা এখন দেখেন যে 5 আগস্টের পরে আমরা দেখেছি বিপুল সংখ্যক মানুষ যে ভারতে চিকিৎসা নিতে যেতেন, তারা কিন্তু যেমন চিকিৎসা নিতে পারছেন না, একইভাবে উন্নত বিশ্বের বিভিন্ন জায়গাতে যারা যেতেন তাদেরকে কিন্তু আমরা কম যেতে দেখছি। তার মানে তারা বাধ্য হয়ে কিন্তু বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু বাংলাদেশে যে এই যে বিপুল সংখ্যক মানুষ যে বেশি চিকিৎসা নিচ্ছেন, অন্তত 1 লক্ষ মানুষ, তাদের জন্য কিন্তু নতুন ব্যবস্থা কিন্তু নাই। সারা দেশে জনবলের সংকট রয়েছে।
তার মানে বলা যাচ্ছে যে আসলে রোগীদের চাপ বাংলাদেশে বেড়েছে, কিন্তু উল্টো আমরা কিন্তু আবার খরচ কমিয়ে দিলাম। আবার একইভাবে কিছুদিন আগে ট্রাম্পের নির্বাহী আদেশে আপনি জানেন যে সারা পৃথিবীতে ইউএসআইডির ফান্ড আবার বন্ধ করা হয়েছে। তার মানে কিন্তু আমরা চারিদিকের বলা যায় যে একটা এমন চাপে পিষ্ট হচ্ছে যে আসলে আগামী দিনে মানুষ কতটুকু স্বাস্থ্যসেবা পাবে, এর সমালোচনা যতই হোক না কেন মানুষের বিনা চিকিৎসায় মৃত্যুর হারও কিন্তু বাড়বে। আমরা যদি এরপরে আপনাকে জানাতে চাই যে কৃষির বাজেট যদি আপনাকে বলতে চাই যে কৃষিতে আমরা এটি একটি অগ্রাধিকার এই বাজেটের ক্ষেত্রে, কিন্তু কৃষির ক্ষেত্রে দেখা যায় যে এই কৃষি খাতের মধ্যে কিন্তু 4টা মন্ত্রণালয় পড়ে, কৃষি, মৎস্য, ভূমি এবং পানি সম্পদ মন্ত্রণালয়। এই 4টি মন্ত্রণালয়ের বরাদ্দ কিন্তু ঘুরে ফিরে আমরা দেখছি যে সবসময় 7% নিচেই কিন্তু থাকতেছে। এখন এই 7% নিচে যদি থাকে তাহলে কৃষির মাধ্যমে আমরা যেমন কোভিডেও দেখেছি যে কৃষি একটা অন্যতম গুরুত্বপূর্ণ খাত ছিল, যে কৃষির কারণেই বাংলাদেশ কিন্তু অনেকটা সেভ হয়েছে সেটি কিন্তু বলা যায়। এবং আপনি যদি দেখেন যে 2021-22-এর সংশোধিত বাজেটে 34,173 কোটি, সেখান থেকে আমরা 22-23-এ দেখেছি বেশ বেড়েছে প্রায় 7,000 কোটি টাকা, 42,108 কোটি টাকা। সংশোধিত বাজেটে কিন্তু এটি 54,000 কোটি টাকা হয়েছে। তার মানে সংশোধিত বাজেটের চেয়ে প্রতি বছরই কিন্তু আমরা দেখি যে বাজেট কিন্তু আসলে কৃষিতে বাড়তে থাকে। কিন্তু সব মিলে যেটি বলা যায় যে এটি 7% আশেপাশে থাকার কারণে এটি আমাদের জন্য আসলে কোনোভাবে সুখকর নয়। তাই আমরা যদি বলি শিক্ষা, স্বাস্থ্য বা কৃষি, মানে আশার কোনো খবর আসলে আপনাকে আমরা দিতে পারলাম না। এবং প্রতিটি খাত, আপনি যে 3টি খাত নিয়ে কথা বলেন, প্রতিটি খাতে কিন্তু বাংলাদেশের নাগরিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ খাতগুলো যেখানে সংকট সবসময় রয়েছে, সংশয় রয়েছে সাধারণ মানুষের, সেখানে বাজেট বাড়ানোর থেকে বাজেট কমিয়ে দেওয়া হলো, এটি আসলে ভাববার বিষয়। এবং এটি পরবর্তীতে সংশোধিত বাজেটে আসলে কোনো নির্দেশনা আসে কিনা সেটার জন্য আসলে আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে। ধন্যবাদ শুভ আপনাকে অসংখ্য ধন্যবাদ হওয়ার জন্য। বিএনপি জামাত সহ 28টি রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল 4:30টায় এই আলোচনার উদ্বোধন করবেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেখানে আছেন সহকর্মী হাসিব বিল্লাহ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। হাসিব, এখন পর্যন্ত বৈঠকে যোগ দিতে কোন কোন রাজনৈতিক নেতৃবৃন্দ সব স্তরে উপস্থিত হয়েছেন এবং আলোচনার সংস্কার ছাড়া আর কোন কোন বিষয় প্রাধান্য পেতে পারে আপনি কি জানেন, একটু জানাবেন। মূলত এটি ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক, যেটি মূলত যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকা হয়েছে। এখন পর্যন্ত আপনি যেটি বলছিলেন প্রায় বেশিরভাগ রাজনৈতিক দল প্রবেশ করেছে, বিশেষ করে প্রায় 28টি রাজনৈতিক দলকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা দেখেছি যে বিএনপির 3 জন প্রতিনিধি দল সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে এবং জামাতের ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি নায়েবে আমির, তার নেতৃত্বে 3 জন এবং একই সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 3 জন প্রবেশ করেছেন। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে 1 জন কিংবা একাধিক নেতৃবৃন্দ প্রবেশ করেছেন। এখন বৈঠকটি শুরু হওয়ার কথা 4:30টায়। প্রধান উপদেষ্টা আর অপেক্ষায়, প্রধান উপদেষ্টা আসলে বৈঠকটি শুরু হয়ে যাবে। এখানে প্রধান উপদেষ্টার নেতৃত্বে গত 12ই ফেব্রুয়ারি মূলত একটি ঐকমত্য কমিশন গঠন করা হয়, যেখানে এই কমিশনের সদস্যরা হচ্ছেন অন্যান্য কমিশনের আরও যেসব 6 জন সদস্য। এবং এরপরে আমরা দেখেছি যে এই 15ই ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে প্রায় 33টি রাজনৈতিক দলের সঙ্গে। 45টির মতন সভা হয়েছে গত 19 মে পর্যন্ত। এখানে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ, রাষ্ট্রপতি নির্বাচন, এছাড়া জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি নিয়োগ সহ আরও বিভিন্ন ইস্যু নিয়ে এখন পর্যন্ত ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি, যার কারণে মূলত আজকের এই বৈঠক। এই যে সব বিষয় নিয়ে এখনো সমাধান হয়নি, সেই বিষয়গুলোই আলোচনা উত্থাপন হবে একসঙ্গে। এছাড়া এই বৈঠকটি চলমান থাকবে। আপনি যেটি বলছিলেন যে এরপর আর কোনো ইস্যু, যেহেতু নির্বাচন সামনে, নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর তারা বেশ জোর দাবি জানাচ্ছে, সেই জায়গায় তারাও দাবি জানাবে বলে আমরা আশা করছি। তবে বৈঠকটি শুরু হওয়ার আর কিছুক্ষণ পরেই বৈঠকটি শুরু হবে। এই ছিল ঐকমত্য কমিশনের সভা থেকে সবশেষ। কোরবানির আর মাত্র 4 দিন বাকি থাকলেও এখনো খুব একটা ক্রেতার দেখেনি রাজধানীর হাটগুলোতে। গাবতলী পশুর হাট থেকে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী তাসফিয়া উখরুজ। উখরুজ, একটু জানাবেন আমাদেরকে গাবতলী পশুর হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন এবং বেচাকেনা কেমন চলছে?
আমি এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী গাবতলী যে পশুর হাট রয়েছে সেখানে, এবং আমরা দুপুর থেকে আসলে এখানে আছি এবং আমরা দুপুর থেকে দেখছিলাম যে এখন পর্যন্ত কিন্তু এই পশুর হাটে কিন্তু ক্রেতা সমাগম খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। এবং দুপুর থেকে আমরা দেখছিলাম যে সারা দেশ থেকে আসলে ব্যাপারীরা তাদের যে পশুগুলো রয়েছে কোরবানির উদ্দেশ্যে তারা নিয়ে আসছেন, এবং ব্যাপারীদের সাথে বিক্রেতাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে যেহেতু ঈদের আরও বেশ কয়েকদিন বাকি আছে, তারা এখন পর্যন্ত আসলে খুব একটা ক্রেতার দেখা পাচ্ছে না, এবং ক্রেতারা অন্যদিকে বলছেন যে যেহেতু এখন গরু বা অন্যান্য যে কোরবানির পশুগুলো রয়েছে সেগুলোর দাম কিছুটা বেশি, তাই তারা হচ্ছে হাটগুলো ঘুরে দেখছেন এবং দরদাম সম্পর্কে তারা ধারণা নিচ্ছেন, এবং হয়তো ঈদের কয়েকদিন আগে তারা এসে তাদের পছন্দনীয় যে কোরবানির পশু রয়েছে সেগুলো কিনে নিয়ে যাবেন। এছাড়া ইজারার একটি ব্যাপার রয়েছে যে আমরা জানি যে এই বছর ঈদুল আজহা উপলক্ষে ঢাকার 2 সিটি কর্পোরেশন মিলিয়ে মোট 21টি পশুর হাট রয়েছে, এবং তার মধ্যে 17টি কিন্তু দরপত্রের মাধ্যমে যে প্রক্রিয়া রয়েছে সেটি সম্পন্ন করা হয়েছে, এবং মাত্র 9টি হাট কিন্তু এখন পর্যন্ত ইজারা দেওয়া হয়েছে। ঈদের আর বেশি দিন নেই, তো তারপরও মাত্র 9টি হাট কিন্তু ইজারা দেওয়া হয়েছে, এবং সিটি কর্পোরেশন জানিয়েছে যে ঈদের আর কয়েকদিনের মধ্যেই যে ইজারা দেওয়ার যে ব্যাপারটি সেটি অন্যান্য হাটগুলোতেও দিয়ে ফেলা হবে। আর ক্রেতার সমাগম যদি বলি, যেহেতু ঈদের আর বেশ কয়েকদিন রয়েছে, তাই বিক্রেতারা আশা করছেন যে আর কয়েকদিন সময় গড়ালে আসলে ক্রেতা সমাগম আরও বাড়বে এই পশুর হাটগুলোতে। তো এই ছিল আমার কাছে সবশেষ। মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এসআই নন্দদুলাল সহ 6 জনের যাবজ্জীবনের সাজা বহাল রাখা হয়েছে। এছাড়া সব আসামিকে 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। রায় সন্তুষ্ট মেজর সিনহার পরিবার। সোমবার বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি শগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজার আদালত ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত এবং কনস্টেবল রুবেল শর্মা ও সাগরদেব। কক্সবাজারের বাহারছড়ার মারিশ বুনিয়া গ্রামের মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আয়াজ ও নিজামউদ্দিন 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। অন্তর্বর্তী সরকারের বাজেটে গুণগত দিক থেকে কোনো পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে বনানীতে প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কথা বলেন তিনি। এই বাজেট বাস্তবায়ন আগামী সরকারের জন্য সহজ হবে না বলেও মনে করেন তিনি। আগের যে ভাবে বাজেট চলে আসছে, মূলত সেখান থেকে আমরা খুব একটা সংখ্যার তারতম্য ছোটখাটো হয়েছে, কিন্তু প্রিন্সিপালের যে বাজেটের যে প্রিন্সিপাল ওই জায়গাটাই কিন্তু আমরা আগের মতো রয়ে গেছি। অনেকটা সেই জায়গা থেকে খুব একটা বেরোতে পারেনি। এই বাজেটের আপনার রাজস্ব আয়কে ভিত্তি করে আসলে বাজেট করা উচিত। তাহলে আপনার প্রাইভেট সেক্টরে মানি ফ্লোটা থাকলো, তার বিনিয়োগ থাকলো, এবং ইন্টারেস্ট রেটটা কমে আসলো, আপনার বিদেশ থেকে ঋণটা কমে আসলো, ঋণ সার্ভিসিং কমে, সুদের হার সুদটা কম পেমেন্ট করতে হবে, কিন্তু সেই জায়গা থেকে আমরা খুব একটা সরে আসতে পারি নাই। নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে নির্বাচনের কমিশনের ইতিবাচক সাড়া পেয়েছে জামায়াতে ইসলামী। আইনি প্রক্রিয়া শেষে দ্রুত সময়ের মধ্যে আদালতের নির্দেশনা বাস্তবায়নে কমিশন কাজ করছে বলে জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। দুপুরে নির্বাচন কমিশন ভবনে সিইসির সাথে বৈঠক শেষে তিনি কথা জানান। বৈঠকে আদালতের রায়ের বিষয়ে কথা হয়েছে এবং কমিশনের ইতিবাচক সাড়া মিলেছে বলেও জানান জামায়াতের এই নেতা। বলেন দাপ্তরিক কাজগুলো দ্রুত নিষ্পত্তি করতে ইসিকে দলের পক্ষ থেকে বলা হয়েছে। দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার ব্যাপারেও আশাবাদী তারা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে তথ্য সম্প্রচার এবং স্থানীয় সরকার উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। অন্যদিনের মতো সোমবারও পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সকাল 11টার দিকে সচিবালয়ের জমায়েত হয়ে বিক্ষোভ করেন কর্মচারীরা। ঈদের পরে সকল সরকারি প্রতিষ্ঠানে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিক্ষোভধরা। পরে 2 উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন ঐক্য ফোরামের নেতারা।
এই সাইড থেকে একটু চাপেন